আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া পুরো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের পার্ট 12 ও থেকে 14 এর যে শুষ্ক কোষটা আছে এই শুষ্ক কোষটা আজকে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তোমরা বিগত সবগুলো ক্লাস আশা করি করছো, খুব ভালো মতো করছো, নোট করে ফেলছো ইনশাল্লাহ। ঠিক আছে, সবগুলো কিন্তু করে ফেলা লাগবে ঠিকঠাক মতো। ওকে, আচ্ছা, আজকে আমরা পড়বো শুষ্ক কোষ। শুষ্ক কোষের ইংলিশ নাম কি? ড্রাই সেল। শুষ্ক কোষের ইংলিশ নাম কি? ড্রাই মানে কি? শুকনা, সেল মানে কোষ, শুকনো কোষ, শুকনো কোষ। এখন কথা হচ্ছে ড্রাই সেলের সংজ্ঞা সরাসরি তোমার ক নাম্বারে দিয়ে দিবে, এমসিকিউ ক নাম্বারে সরাসরি দিয়ে দিবে ড্রাই সেল কাকে বলো। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে এই জিনিসটার নাম কেন শুষ্ক কোষ, ভেজা কোষ হইল না কেন? ঠিক আছে, আচ্ছা, ড্রাই সেল দেখো, আমরা টর্চ লাইট, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার, নানা রকম খেলনা ইত্যাদিতে যে ব্যাটারিগুলো ব্যবহার করি এগুলোকে ড্রাই সেল বা শুকনো কোষ বলা হয়, শুষ্ক কোষ বলা হয়। ঠিক আছে, এই যে পেন্সিল ব্যাটারিগুলো ইউজ করি না আমরা, এগুলো হচ্ছে শুষ্ক কোষ। এখন কথা হচ্ছে ব্যাটারি দুই রকমের, এইটা হচ্ছে শুষ্ক কোষ, আর এই যে এই টাইপের ব্যাটারিগুলো দেখছো না তোমরা, এই যে বিভিন্ন রকমের অটোতে থাকে, ভ্যানে থাকে, হ্যাঁ, এই টাইপের ব্যাটারিগুলোর ভিতরে কিন্তু পানি ইউজ করা হয়, কিন্তু এই টাইপের ব্যাটারিগুলোতে পানি ইউজ করা হয় না, যার কারণে এটা শুষ্ক বা শুকনো। আর এটা এটা ভেজা হবে না, অন্য কিছু একটা নাম হবে হয়তো। ঠিক আছে, তাহলে বুঝছো আশা করি শুষ্ক কোষ কেন বলা হচ্ছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা আচ্ছা, ড্রাই সেলের তার মানে সংজ্ঞাটা একটু পড়ে ফেলা লাগবে। ড্রাই সেল হলো এক ধরনের বৈদ্যুতিক কোষ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। ড্রাই সেল হলো এক ধরনের বৈদ্যুতিক কোষ যা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। আমাদের এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলা লাগবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে শুষ্ক কোষ কিভাবে তৈরি হয়, বা এই যে পেন্সিল ব্যাটারিগুলো ম্যাক্সিমামই তোমরা চেনো, এই পেন্সিল ব্যাটারিগুলো তোমার হচ্ছে ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে না, দেওয়াল ঘড়ির জন্য অনেকেই চেনো এই পেন্সিল ব্যাটারিগুলো। কারণ কথা হয়েছে এই পেন্সিল ব্যাটারিগুলো কিভাবে তৈরি করা হয় আজকে আমরা সেইটা শিখবো। আজকে আমরা শিখবো যে পেন্সিল ব্যাটারিগুলো কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, ওকে, এখন এখানে মূলত এমসিকিউর জন্য 3-4টা টপিক আছে, বাট যদি সিকিউতে বা স্ট্রেটিভ কোশ্চেন বা সৃজনশীলে যদি দিয়ে দেয় সেক্ষেত্রে একটু বিস্তারিত লেখা লাগবে এটা, হ্যাঁ, যে কিভাবে শুষ্ক কোষটা তৈরি করা হয়। এখন শুষ্ক কোষের ভিতরে মূলত 3টা জিনিস থাকে। কয়টা জিনিস? 3টা জিনিস থাকে। একটা হয়েছে এই শুষ্ক কোষের জামাটা, ঠিক আছে, শুষ্ক কোষের জামাটা, এরপরে ভিতরে একটা দণ্ড থাকে, আর হচ্ছে তোমার হচ্ছে পেস্ট আকারের বা তোমার হচ্ছে লেই লেই টাইপের কিছু একটা থাকে। এটা আমরা একটু একটু পরে আমরা দেখতেছি। তার মানে কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস থাকবে। এই যে দস্তার পাত্র বা এই যে বাইরের যে আবরণটা আমরা এখানে দেখতেছি না, এই যে বাইরের যে গোল আবরণটা, এই গোল আবরণটাকে বলা হচ্ছে দস্তার পাত্র। দস্তা বলতে কি বোঝাচ্ছে? দস্তার অপর নাম হয়েছে জিঙ্ক, বা জিঙ্কের অপর নাম হয়েছে বাংলায় দস্তা। তার মানে কি? জিঙ্কের পাত্র। জিঙ্ক কি? জিঙ্ক কিন্তু একটা মৌল। 30 নম্বর মৌল, যা পর্যায় সারণী কিন্তু মুখস্থ করতে বলছিলাম। 30 নম্বর মৌল কি? জিঙ্ক। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে সেই জিঙ্কের পাত্র। ঠিক আছে, জিঙ্কের পাত্র। আর মাঝখান দিয়ে এই যে কালো একটা আছে না, এটাকে বলা হচ্ছে কার্বন দণ্ড। এটাকে কি বলা হয়? কার্বন দণ্ড। কার্বন দিয়ে তৈরি, যার কারণে কার্বন দণ্ড। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা রিডিংটা পড়ি। প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সংকেত MnO2, Mn দ্বারা ম্যাঙ্গানিজ, আর অক্সাইড দ্বারা হচ্ছে অক্সিজেন বোঝানো হচ্ছে, আর যেহেতু 2টা অক্সিজেন আছে যার কারণে ডাই। ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণ পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়। পানি কিন্তু অল্প পরিমাণ, বেশি না। ঠিক আছে, অল্প পরিমাণ পানি। এই মিশ্রণটিকে এখন তাহলে কি হলো? একটা মিশ্রণ তৈরি করা হলো। কয়টা জিনিস দিয়ে মিশ্রণ তৈরি করা হলো? 4টা জিনিস দেয়। এই জিনিসটা কিন্তু এমসিকিউতে মারাত্মক আসে। কি দ্বারা? তোমার ড্রাই সেল এর ভিতরে যে পেস্ট, এই পেস্টটা কি দ্বারা তৈরি করা হয়? পেস্ট কোথায় থাকে বলো তো? এই যে পেস্টটা যে তৈরি হলো, এই যে পেস্টটা যে তৈরি হবে, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর কয়লার গুঁড়া, দেন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর পানি মিলে যে পেস্টটা তৈরি হলো, এই পেস্টটা থাকবে এই যে দস্তার যে পাত্র, এই পাত্রর এই যে এইসব ফাঁকা জায়গা দিয়ে। ঠিক আছে, এই পুরা ফাঁকা জায়গা দিয়ে এই পেস্টটা থাকবে। ঠিক আছে, ওকে, দেন এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির দস্তার চোঙে নিয়ে, দস্তার চোং বলতে কি বোঝাইছে? পাত্র। এই যে লেখা আছে দস্তার পাত্র, দস্তার চোং যে কথা, পাত্র সেই একই কথা। ঠিক আছে, পাত্র নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড এমন ভাবে, এই যে কার্বন দণ্ডটা, এই যে কার্বন দণ্ড কালোটা, ঠিক আছে, এমন ভাবে বসাতে হবে যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। এই কার্বন দণ্ডটা, এই যে কার্বন দণ্ডটা দেখো তো, এই যে নিচে কোথাও কি স্পর্শ করছে? এই যে জিঙ্কের যে ইয়াটা,
পাত্রটা, এই পাত্রটাকে কি এই কার্বন দণ্ড স্পর্শ করছে? করে নাই, করা কিন্তু যাবে না, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, কার্বন দণ্ডের মাথায় একটি টুপি পরানো থাকে, এই যে সেই টুপি, কোন টুপি? এই যে এইখানে যদি যাই, এই দেখো উঁচু উঁচু অংশ, এই যে উঁচু অংশটা, এই যে উঁচু অংশটা, এই উঁচু অংশটা বলতে সেই টুপিটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তার মানে কার্বন দণ্ড এমন ভাবে বসাতে হবে, তারপর হচ্ছে কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে। শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়, এটা তেমন একটা ইয়ে না। আচ্ছা, দস্তার চোঙটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়, এই চোঙটিকে একটা শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। সোজা কথা হয়েছে যে উপরের যে লেখাটা না, এই লেখাটার কথা বলতেছে। এরপরে এখানে দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার, এই লাইনটা গুরুত্বপূর্ণ। দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে, আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে তড়িৎদ্বার কি সেইটাই জানি না আমরা, তাই না? এরপরে ক্যাথোড কি অ্যানোড কি এগুলাই জানি না। আসলে তোমাদের লেভেলে এই 8 লেভেলে এত কিছু নাই, ঠিক আছে? এই কারণে কিছু করার নাই, একটু মুখস্থ করে ফেলা লাগবে। এখন এই জিনিসটা একটু মুখস্থ রাখা লাগবে যে অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ, অ্যানোড নেগেটিভ, অ্যানোড নেগেটিভ, এই যে অ্যানোড নেগেটিভ, এরপরে হচ্ছে ক্যাথোড পজিটিভ, এই কথাটা যে বলতেছি না, এটা শুধুমাত্র শুষ্ক কোষের ক্ষেত্রে। একটু পরে যে আমরা তড়িৎ বিশ্লেষ্য করবো, তড়িৎ বিশ্লেষ্য কিন্তু আবার অ্যানোড ক্যাথোড আলাদা। আচ্ছা, তোমাদের কাছে সবকিছু অবসর লাগতেছে মনে হয়, একটু ধৈর্য ধরে ভাই, আমি সবকিছু গোছাই দিব, ঠিক আছে? এখন একটু মনে রাখা লাগবে, অ্যানোড নেগেটিভ মনে থাকবে না, পেজ বেঁধে যাবে যে হচ্ছে অ্যানোড কোনটা ছিল, ক্যাথোড কোনটা ছিল। অ্যানোড নেগেটিভ, অ্যানোড নেগেটিভ, কাথা ক্যাথোড পজিটিভ, কাথা ক্যাথোড পজিটিভ, যে কোনো একটা মনে রাখবা, যে কোনো একটা মনে রাখলে অপরটা এমনি মনে থাকবে, ঠিক আছে? অ্যানোড নেগেটিভ, তার মানে দস্তার পাত্রটা হবে হচ্ছে অ্যানোড। আমরা পড়ছি কি, এই যে দস্তার পাত্র হিসেবে কাজ, দস্তার চোঙ বা পাত্রটা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসেবে কাজ করে। তার মানে এই যে দস্তার এই যে পাত্রটা, এই পাত্রটা কি হিসেবে কাজ করবে? এই পাত্রটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার বা হইছে অ্যানোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? তার মানে দস্তার পাত্রটা কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আর এই যে ধাতব টুপিটা এই যে লেখা আছে পজিটিভ, তার মানে ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? ক্যাথোড হিসেবে কাজ করবে। এরপরে আচ্ছা, এরপরে অন্য আরেকটা জিনিস দেওয়া আছে। এখন দেখো, তোমাদের অনেকের কাছে এটা অবসর লাগতেছে, আমি দেখো গুছিয়ে দিই, আমি গুছিয়ে দিচ্ছি। সরি, হ্যাঁ, গুছিয়ে দিই আমি। আচ্ছা, আমাদের পেস্টটা কি কি দ্বারা তৈরি হবে এটা আমরা একটুখানি আগে লিখে ফেলি। তো পেস্টটা তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, দেন কি ম্যাঙ্গানিজ MnO2, দেন কি আরেকটা কি ছিল, পানি ছিল একটা, আরেকটা কি যেন ছিল, কয়লার গোড়া, কয়লা, সোজা কথা হচ্ছে কয়লা, ঠিক আছে? এই চারটা দ্বারা আমাদের এই পেস্টটা তৈরি হচ্ছে। এই পেস্টটা এই যে আমাদের এইটার এই ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাতে থাকবে, ঠিক আছে? এখন কি, আসো, এই যে যে ইয়েটা, এই যে তোমার সিলিন্ডার আকৃতির যে ইয়েটা, এইটা হইছে হচ্ছে সেই জিঙ্ক দণ্ড, জিঙ্কের পাত্র বা দস্তার পাত্র, ঠিক আছে? পাত্র, এটা কি, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড, ঠিক আছে? এটা অ্যানোড। দেন এই যে ভিতরে এটা হচ্ছে কার্বন দণ্ড, কার্বন দণ্ড, দণ্ড, দণ্ড। এইখানে একটা টুপি থাকবে, এখানে একটা টুপি থাকবে, এই টুপিটা হবে কি, এই টুপিটা হবে হচ্ছে ক্যাথোড, ক্যাথোড, ক্যাথোড। ভেতরে কি থাকবে? ভেতরে এই যে আমরা যে চারটা জিনিস যে মিশ্রণ করলাম, এই মিশ্রণগুলো এই ভেতরে থাকবে। সিম্পল বিষয়, শেষ। তাহলে তোমাকে এখন যদি বলা হয় শুষ্ক কোষ কিভাবে তৈরি হয় বলো তো, তখন তুমি কি বলবা? যে শুষ্ক কোষে সর্বপ্রথম অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, পানি এবং কয়লা, এই চারটা জিনিসের মিশ্রণ করে একটি পেস্ট তৈরি করা হয়, ঠিক আছে? শেষ। এরপরে একটি জিঙ্ক দস্তার তৈরি একটি পাত্র নেওয়া হয় এবং এই জিঙ্কের পাত্রটি বা চোঙাটি কি অ্যানোড হিসেবে কাজ করে, শেষ। এরপরে একটি মাঝখানে একটি কার্বন দণ্ড থাকে, এই কার্বন দণ্ডটি এই যে এই জিঙ্কের পাত্রের সাথে মিশে বা হচ্ছে লেগে যায় না, শেষ। এরপরে এই কার্বন দণ্ডের মাথায় একটি টুপি থাকে, এই টুপিটি ক্যাথোড হিসেবে ক্যাথোড হিসেবে কাজ করে, শেষ। এবং এই ফাঁকা জায়গায় কি থাকে? এই ফাঁকা জায়গায় এই পেস্টগুলো থাকে, শেষ। তোমাকে যদি বলা হয় শুষ্ক কোষ কিভাবে তৈরি করা হয়, এই কয়েকটা কথা তুমি যদি বলে দাও তাহলে শেষ। সিম্পল হয়ে গেছে না? একদম সিম্পল হয়ে গেছে না? ওকে, শেষ। এরপরে পরের পড়াটাতে আমরা যাই। এখন কি বলছে, শুষ্ক কোষ দিয়ে তড়িৎ বর্তনী তৈরি করে শক্তির রূপান্তর দেখো, মানে শক্তির রূপান্তর দেখাইতে বলছে। আচ্ছা,
ধরো তুমি 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 এই যে ব্যাটারি, একটা ব্যাটারি ব্যাটারি তুমি করলাম, ধরো এই একটা ব্যাটারি, হ্যাঁ, আমরা জানি না ব্যাটারির সাথে আমরা যদি বাল্ব সংযোগ করি, একটা বাল্ব যদি সংযোগ করি ব্যাটারির সাথে, তাহলে কি বাল্বটা কি জ্বলে না? ব্যাটারির ভিতরে ছিল কি রাসায়নিক বস্তু ছিল, ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, দেন আরো কি কি দেখে আসলাম আমরা, অ্যামোনিয়াম ক্লোরাইড দেখে আসলাম, তারপরে হচ্ছে আরো কি কয়লা, পানি, এগুলো ছিল ব্যাটারির ভিতরে। কিন্তু ব্যাটারির সাথে কেন একটা বাল্ব যোগ করলে বাল্ব থেকে আমরা আলো পাচ্ছি? কেন বা আমরা আলো পাচ্ছি? তার মানে কি এই যে যে বাল্বটা, এই বাল্বটা ব্যাটারির ভিতরে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, পানি ছিল, কয়লা ছিল, এগুলো কি কি আলোক শক্তিতে রূপান্তর করতেছে না এই বাল্বটা আশা করি বুঝতে পারছো। তার মানে কি হচ্ছে, ভিতরে ছিল রাসায়নিক বস্তু, ব্যাটারির ভিতরে ছিল রাসায়নিক বস্তু, রাসায়নিক বস্তু বস্তু ছিল রাসায়নিক বস্তু, শর্ট করে লিখলাম। কিন্তু ব্যাটারিটাকে যখন আমরা একটা লাইটের সাথে সংযোগ করতেছি তখন আলোক শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, আলোক শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, আমরা আলো পাচ্ছি। এইটাই হয়েছে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তর হচ্ছে না এখান থেকে, এখানে কি শক্তির রূপান্তর হয়ে যাচ্ছে না? এইটাই এখনকার পড়াটা হয়েছে এইটা, ঠিক আছে। কি কি লাগবে? একটি বৈদ্যুতিক বাল্ব লাগবে, একটি শুষ্ক কোষ বা একটি ব্যাটারি লাগবে, দুটি তামার তার লাগবে, এইটাই এখানে বলছে। দেন এবারে যদি যাই একটি তামার তারের এক প্রান্তে, মানে এখানে কি বলছে, এখানে বলছে ধরো এটা তোমার এই যে এই ব্যাটারিটার পজিটিভ প্রান্তে একটা তামার তার লাগাইছে, নেগেটিভ প্রান্তে একটা তামার তার লাগাইছে, দেন এই দুই তামার তারকে একটা বাল্ব দ্বারা যুক্ত করে দিছে। এখন কি হলো যে এই যে তার দুটি সংযোগ করে দাও দিছে, এবার হচ্ছে বাল্বটা জ্বলে উঠছে। কারণ হলো এখানে তামার তারের মাধ্যমে বাল্ব ও কোষের মধ্যে, মানে এই বাল্ব আর এই ব্যাটারির মধ্যে তামার তারের মাধ্যমে একটি বৈদ্যুতিক সার্কিট তৈরি হয়ে গেল। আমার সার্কিট মনে রাখার দরকার নাই, সোজা কথা হয়েছে সংযোগ হয়ে গেছে। এখানে কি ধরনের শক্তির রূপান্তর ঘটলো? এখন এই যে ব্যাটারি থেকে যে আলো জ্বলতেছে, কি ধরনের শক্তির রূপান্তর ঘটলো আমি একটুকে দেখে এসেছি। আচ্ছা, বর্তনী তৈরি হওয়ার ফলে বাল্ব জ্বলছে এবং তা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ। এই যে কোষ বা ব্যাটারি, এই ব্যাটারিটার ভিতরিত রাসায়নিক বস্তু ছিল, তাই না? ওই যে আমরা দেখে আসলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, দেন আরো কি কয়লা, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এগুলো তো রাসায়নিক বস্তু। এই রাসায়নিক বস্তু থেকে কি হচ্ছে, আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। সেটা এখানে বলছে যে এই আলোক শক্তি হচ্ছে কোষের রাসায়নিক শক্তির একটি রূপ, বা ব্যাটারির রাসায়নিক শক্তির একটা রূপ হচ্ছে আলোক শক্তি। আর কোষের শক্তির উৎস হলো এখানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ, দস্তা, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, কয়লার গোড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। বোঝা গেছে? তাহলে বলা যায় ওই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে আলোক শক্তিতে পরিণত হচ্ছে। শেষ। এইবার আসে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যকে আজকে নিব, তড়িৎ বিশ্লেষ্য হিউজ একটা পড়া, আজকে আমরা না নিই। আজকের পর্বটুকু আমরা এতটুকুই রাখি, নেক্সটে আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পড়ে ফেললে আমাদের পড়া শেষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছো, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড যেই বোর্ড বই আছে আমাদের, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে, এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না।
রিভাইজ, ভিআইএস, রিভাইজ। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। রিভাইজ। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু, বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো। আর যদি নিজেরা যদি না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হইতে পারো, এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0, 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে CQ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই, সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকাতে, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? তোমরা এই যে ক্লাসটা করলা, এই ক্লাসটা হচ্ছে আমাদের 2025 সালের কোর্সের ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসেই তোমরা দেখতে পারতেছো আমরা সব MCQ, CQ সব কিছু আমরা গোছানো ওয়েতে সলভ করে দিছি, ঠিক আছে? আমাদের এই 2026 সালের যে কোর্স, এই কোর্সে আরও গোছানো এবং সাজেশন ক্লাসগুলো দেওয়া হবে এবং সেই সাজেশন থেকেই তোমার ইনশাল্লাহ কমন করবে, ঠিক আছে? পরীক্ষার আগে যেহেতু তুমি এই সবগুলো বই 13-14টা করে চ্যাপ্টার একসাথে পড়তে পারবে না, তখন সাজেশন পড়া লাগবে, ঠিক আছে? এই সাজেশন, চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আমরা গোছায় দিতেছি আমাদের এই 2026 সালে কোর্সে। এবং 2026 সালে তো তোমার 26 সালের বই তো অবশ্যই পড়াইতেছি, কারণ 2025 সালের থেকে 26 সালের বইয়ে কিছুটা চেঞ্জ আছে। হ্যাঁ, যেই কোশ্চেনগুলো 2025 সালে পরীক্ষা আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা অনুশীলনী প্রশ্ন এক ক্লাসে সলভ করব এবং আরেকটা ক্লাসে সৃজনশীল প্রশ্ন কোথা থেকে আসে সেইটা আমরা সলভ করব, ঠিক আছে? তাহলে আমাদের আর কয় পর্ব লাগতেছে এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারে অলরেডি হচ্ছে 5টা পর্ব হয়ে গেছে, এটা 6 নাম্বার পর্ব, দেন 7, 8, 9 পর্বের ভিতরে আমাদের এই চ্যাপ্টার শেষ। ওকে, তো আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।